আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কৃষি শিক্ষার আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে বিভিন্ন সাজেশন দিব, বিভিন্ন প্রশ্নের উত্তর বোঝাই দেবো। চলে যাচ্ছি মূল পড়ায়। স্ক্রিনের দিকে তোমরা একটু খেয়াল করো। প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে জলবায়ু কাকে বলে। তোমাদের বই অনুসারে কিন্তু তোমাদের পড়াচ্ছি কোনো স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে। কিন্তু বড় ক্লাসের বইতে কিন্তু লেখা আছে কোনো স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কে কী বলে? জলবায়ু বলে। এখন এখানে কিন্তু দেখো আর একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কি, এই যেটা জমি চাষ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। জমি চাষের সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সময় মতো বৃষ্টিপাত না হলে জমি চাষ বা বীজ বপন কোনোটাই কিন্তু ঠিকমতো করা সম্ভব হয় না। ফসল চাষে সময় মতো পরিমাণ মতো বৃষ্টিপাত সংঘটিত না হলে প্রয়োজনীয় রসের অভাবে জমি চাষ দেওয়া সম্ভব হয় না। এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে। পরের প্রশ্নটা দেখো কি, পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কখন থাকে? বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকে হচ্ছে এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা থাকে কখন? এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে, অর্থাৎ প্রচণ্ড গরম হয়। আর প্রশ্ন কি, দ্বিতীয়টা প্রশ্নটা দেখো, বাতাসের আর্দ্রতাই বৃষ্টিপাতের কারণ, ব্যাখ্যা করো। পরের প্রশ্নের উত্তর কিন্তু এখানে লেখা আছে। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে। জলীয় বাষ্প, বায়ুর আর্দ্রতা মূলত জলীয় বাষ্প নির্ভর। বাষ্পীভবন প্রক্রিয়ায় উন্মুক্ত জলাশয় এবং উদ্ভিদ থেকে জলীয় বাষ্পের সৃষ্টি হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্ব আকাশে শীতল ঘনীভূত হয়ে মেঘ এবং মেঘ থেকে বৃষ্টিতে পরিণত হয়। সুতরাং বাতাসের আর্দ্রতার জন্যই বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন নৈবেত্তিক দেখো, আবহাওয়া নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয়? উত্তর কিন্তু এখানে লেখা আছে মৌসুমি বায়ুপ্রবাহ। কোনো স্থানের কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে? উত্তর হলো 25 থেকে 30। আবহাওয়ার উপাদান কোনটি? তাপমাত্রা। আবহাওয়ার উপাদান কয়টি জানা আছে? আবহাওয়ার উপাদান হলো 4টি। কয়টি? 4টি। আবহাওয়ার উপাদান এখানে 9টি লিখলো কেন? মাটির গুরুত্বপূর্ণ উপাদান কয়টি? 4টি। আবহাওয়ার উপাদান এখানে লেখা হয়েছে 9টি, একটু ভুলে গেছিলাম। যাই হোক, এবার দেখো গ্রিন হাউস গ্যাস কোনটি? মিথেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। এরপরে দেখো এই দাগ দেওয়া আছে, কালবৈশাখী ঝড় কখন দেখা দেয়? মার্চ থেকে এপ্রিল মাসে। বাংলাদেশের গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা কত? 30 ডিগ্রি থেকে 41 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বনিম্ন তাপমাত্রা কত? 18 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কত? এটা হচ্ছে 7 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? এটা হচ্ছে নাটোরের লালপুরে, ঠিক আছে। আর সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? এই যে সিলেটের লালখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। এবার দেখো বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের কত শতাংশ এপ্রিল থেকে আগস্টের মধ্যে হয়ে থাকে? 90% বা 90%। আর বাংলাদেশের কোন ঋতুতে বৃষ্টিপাত কম হয়? অবশ্যই শীত। এখন কিন্তু শীতকাল, বৃষ্টিপাত কম। বাংলাদেশে কখন বায়ুতে জলীয় বাষ্প কম থাকে? এই শীতকালে। আর বাংলাদেশের জলবায়ু কেমন? এটা হচ্ছে এই যে সমভাবাপন্ন আর হচ্ছে নাতিশীতোষ্ণ। এবার দেখো সমগ্র বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশিক অঞ্চলে ভাগ করা হয়েছে? এটা হচ্ছে 30টি। আর কৃষি পরিবেশ অঞ্চলগুলোকে কয়টি বৃহত্তর অঞ্চলে ভাগ করা হয়েছে? 5টি। এবার দেখো এটা এদিকে আমি দেখাচ্ছি। আচ্ছা, কৃষি আবহাওয়া কি? ফসল উৎপাদনের জন্য বৃষ্টিপাত, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বায়ুর চাপের দৈনন্দিন অবস্থাকে কৃষি আবহাওয়া বলে। জলবায়ু কাকে বলে? এটা আমরা কিন্তু পড়ছি। কোনো স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানে জলবায়ু বলে। জলবায়ুর বৈশিষ্ট্য পড়বা তোমরা। জলবায়ুর 2টি বৈশিষ্ট্য, জলবায়ু ধীরে পরিবর্তনশীল আর জলবায়ু মাটির গুণাবলীতে প্রভাব ফেলে। আমি সবগুলো দেখাই দিচ্ছি তোমাদেরকে, তারপরে আমার কাজ শেষ। এই যে বর্তমানে কৃষি উৎপাদন হুমকির মুখে কেন জানো? কারণ একটু পড়ে নেই। নানাবিধ কারণে বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো অস্বাভাবিক আচরণ করছে। আবহাওয়া ও জলবায়ুর এই অস্বাভাবিক আচরণের কারণে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস গরম থাকে কিভাবে? এটা পড়বা তোমরা অবশ্যই, এখানে স্ক্রিনে দেওয়া আছে। আমি
থামায় তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে এই যে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে যে পার্থক্য, এটা একটু পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে দেখো সৃজনশীল গুরুত্বপূর্ণ, বাংলাদেশে কয়টি কৃষি পরিবেশ অঞ্চল কয়টি? এটা হচ্ছে 30টি। আর এলাকাভিত্তিক কৃষি পরিবেশ জানা দরকার কেন? এই যে এখানে লেখা আছে, তোমরা পড়ে নিও। এরপরে দেখো এই যে জলবায়ু কাকে বলে? সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে তাপমাত্রা কিন্তু বাড়ে। তাহলে এই যে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে কি হয়? তাপমাত্রা বেড়ে যাবে। আর কালবৈশাখী ঝড় কখন হয় লেখা আছে। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? লালপুরে, নাটোরের লালপুরে। সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? সিলেটের লালখানে। এরপর দেখো আরও রয়েছে বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে? 30টি। সবগুলো এখানে লেখা আছে। বায়ুর চাপ হ্রাস পেলে কোনটির সম্ভাবনা বেড়ে যায়? সাইক্লোন। এই শীতের স্থায়িত্ব ও তীব্রতা কোন অঞ্চলে সবচেয়ে কম? আচ্ছা দেখ T1 এখানে আমরা বুঝতে পারতেছি না। বরেন্দ্র ও মধুপুর অঞ্চলে মোট কয়টি কৃষি পরিবেশিক অঞ্চল রয়েছে? 4টি। কোন মাসে পাহাড়ি ঢলের কারণে বন্যা হয়? এপ্রিল থেকে মে মাসে। এরপরে হচ্ছে গ্রিন হাউস গ্যাস কোনটি? মিথেন। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। বাংলাদেশের কোন ঋতুতে বৃষ্টিপাত কম হয়? শীত। কৃষি পরিবেশ অঞ্চলগুলোকে কয়টি বৃহত্তর অঞ্চলে ভাগ করা হয়েছে? 5টি। আর অতি খরাপ্রবণ জেলা কোনটা? নওগাঁ। কোনটি স্বাদু পানির মাছ? শোল মাছ স্বাদু পানির মাছ। মাংসের জন্য বিখ্যাত, এটা কিন্তু MCQ আসবেই হয়তো। পিকিন নামের একটা হাঁস আছে, এটা মাংসের জন্য বিখ্যাত। আর পশুর খাদ্য হচ্ছে কোনটা? এই সবগুলোই, গম, ভুট্টা, ফেলন, গিনি, ফেলন, নেপিয়ার, এগুলো সব হলো ঘাস। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আসবে। উদ্যান ফসল কাকে বলে? লাল শাকের বীজ যখন বোনা হয় না, তখন বীজের সাথে বালি বা ছাই মিশানো হয় কেন? ছোট ছোট দানা কিন্তু বীজ দানা, ঠিক আছে, ওগুলো অন্যদিকে ছড়ায় পড়ে। এটা তোমরা পড়বা। বসতবাড়ির আশেপাশের উঁচু জমিতে বাগান করে যে ফুল, ফল, শাকসবজি ইত্যাদি ফলানো হয় তাকে উদ্যান ফসল বলে। আর এই যে লাল শাকের বীজ অত্যন্ত ছোট বলে সঠিকভাবে বপন করা কিন্তু যায় না। তাই বপনের সময় কী করতে হবে? বীজ যেন অন্য জায়গায় সমানভাবে পড়ে না যায়, সব জায়গায় যেন সমানভাবে পড়ে তা নিশ্চিত করার জন্য বীজের সাথে বালি বা ছাই মেশানো হয়, যাতে বীজগুলো ঠিক মতো পড়ে, না হলে হাতের ফাঁক দিয়ে অন্যদিকে চলে যাবে। এরপরে যে চাষযোগ্য মাছ কাকে বলে? মাছ চাষের একটি অর্থনির্ভর গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিয়ে থামিয়ে। এরপরে উদ্যান অর্থ কি? উদ্যান অর্থ বাগান। কৃষি বিজ্ঞানে ফসলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? কয়টি? 2টি। উদ্যান ফসল, মাঠ ফসল। উদ্যান ফসলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। একজন ব্যক্তির দৈনিক কত গ্রাম শাকসবজি ফল খাওয়া উচিত? এটা হচ্ছে 450 গ্রাম। নিচের কোনটি দানাদার ফসল? অবশ্যই ভুট্টার দানা আছে না। এরপরে হচ্ছে নিচের কোনটি আঁশ ফসল? এটা হচ্ছে মেস্তা, আঁশ আছে। সুগার বিট কোন ধরনের ফসল? এটা হচ্ছে চিনি ফসল। কোনটি পশু খাদ্য ফসল? এটা হচ্ছে ফেলন। যাই হোক, ফেলন আমি চিনি না। সারা বছর চাষ করা যায় কোনটা? এটা হচ্ছে লাল শাক। লাল শাক চাষের জমিতে কয়টা চাষ দিতে হবে? 4 থেকে 5টি। এরপরে মরিচ কোন ধরনের ফসল? মরিচ হচ্ছে মশলা জাতীয় ফসল। ধানি কোন ফসলের জাত? এটা হচ্ছে মরিচ, ধানি মরিচ বলে না। কাঁচা মরিচে কিন্তু ভিটামিন সি থাকে। কোন ভিটামিন থাকে? ভিটামিন সি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর বর্তমানে ঝালবিহীন যে মরিচ পাওয়া যায় তার নাম কিন্তু ক্যাপসিকাম মরিচ, অনেক বড় সুন্দর। কাঁচা মরিচে কোন ভিটামিন থাকে সেটা কিন্তু আমরা শিখে গেছি, ভিটামিন সি। এগুলো অবশ্যই পড়ে নিও। এরপরে হচ্ছে নিচের কোনটি টমেটোর জাত? টমেটোর জাত হচ্ছে অনুপমা। ঝুমকা কিসের জাত? টমেটো, ঠিক আছে। এই যে কোনটি স্বাদু পানির মাছ? শোল মাছ। আবার কোনটি স্বাদু পানির মাছ? এখানে কিন্তু শোল নাই, বাট এখানে রয়েছে মৃগেল মাছ। তেলাপিয়া কোন দেশ থেকে আনা হয়েছে? থাইল্যান্ড। তেলাপিয়া কোন দেশ থেকে আনা হয়েছে? থাইল্যান্ড। আর থাই সরপুটির অপর নাম হচ্ছে রাজপুটি। এবার দেখো, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কত গ্রাম আমিষের প্রয়োজন? 33 থেকে 66 গ্রাম। বর্তমানে আমরা গড়ে কত গ্রাম আমিষ খাই? 21 গ্রাম। বাংলাদেশের মৎস্য সম্পদ রপ্তানি আয়ের শতকরা কত ভাগ চিংড়ি থেকে আসে? ইম্পর্টেন্ট কিন্তু, 86 ভাগ। পাঙ্গাস মাছ চাষে পুকুরে প্রতি শতকে কত গ্রাম চুন দিতে হবে? 1 থেকে 2 কেজি। আমাদের দেশের যে গাভী আছে, দেশি গাভী দৈনিক কত কেজি দুধ দেয়? 1 লিটার মাত্র। জাবর কাটা প্রাণী কোনটা? এটা হলো ছাগল। বাঘ কি জাবর কাটবো? মুরগি জাবর কাটবো না, ঘোড়াও জাবর কাটবো না, জাবর কাটে ছাগল, মুখটা পাঞ্চা বানার মতো করে। শাহিওয়াল গাভী দৈনিক কত লিটার দুধ দেয়? এটা হচ্ছে 6 থেকে 10।
আর উন্নত জাতের গাভী কিন্তু অনেক দুধ দেয়, 15 থেকে 20 পর্যন্ত যায়। একটি দেশি মুরগি বছরে কতটি ডিম দেয়? বছরে 45টি। আর একটা হাঁস, দেশি হাঁস ডিম দেয় 70টি। আর হচ্ছে এই যে মাংসের জন্য কোন হাঁস বিখ্যাত? পিকিন হাঁস। খাকি ক্যাম্বেল জাতের হাঁস বছরে কিন্তু 250টা ডিম দেয়, অনেক ডিম। আর হচ্ছে কবুতর কয় মাস বয়সে ডিম পারে? 5 থেকে 6 মাস। কবুতর কতদিন অন্তর ডিম পারে? 28 দিন অন্তর অন্তর ডিম পারে। এই যে উদ্যান ফসল কাকে বলে লেখা আছে, বসতবাড়ির আশেপাশে উঁচু জমিতে বাগান করে যে ফুল ফল শাকসবজি ফলানো হয় তাকে বলে উদ্যান ফসল। বাগান করে, আম বাগান আছে না, কাঁঠাল বাগান আছে, গোলাপ বাগান, মরিচ, এগুলো সব বাগান করে করা হয়। উদ্যান ফসলের বৈশিষ্ট্য স্বল্প পরিসরে নিবিড়ভাবে চাষবাস করা যায়, আর সচরাচর তাজা অবস্থায় খাওয়া হয়, বেশিরভাগ রসালো, পচনশীল। যাই হোক, এরপর আমি দেখাই দিচ্ছি, সব কিছু তোমরা পড়ে নিও। এই যে এখানে মাঠ ফসলের দুটো বৈশিষ্ট্য, এরপরে হচ্ছে চাষযোগ্য মাছ কাকে বলে? যে সকল মাছের পোনা সহজলভ্য, তাড়াতাড়ি বাড়ে, পুষ্টি মান ভালো, খেতে সুস্বাদু, সেগুলোই চাষযোগ্য মাছ। রাম ছাগল কি? রাম ছাগল তো লম্বা পা আর ঝুলন্ত কান বিশিষ্ট ছাগল হলো রাম ছাগল। এরপরে যে গৃহপালিত পাখির 4টি বৈশিষ্ট্য, এরা সহজে পোষ মানে বাড়ির পরিবেশের সাথে মানিয়ে থাকে, এরা বাসায় ডিম পারে, ডিমের তাপ দিয়ে বাচ্চা ফোটে, আবার বাচ্চা পালনে দক্ষও আছে এরা। বাংলাদেশের পাখিগুলোর মধ্যে সবচেয়ে গৃহপালিত কোনটা বেশি মানুষ পালন করে? কবুতর। আচ্ছা, লাল শাকের একটা জাত বলছে আলতাপাটি। বাবারে বাবা। কোন মাছ রাক্ষসে মাছ? যেমন আছে শোল মাছ, গজার মাছ, বোয়াল মাছ, রাক্ষসে মাছ কিন্তু, ঠিক আছে? এগুলো সব পড়ে নিও সবাই। আমাদের পড়া একদম শেষের দিকে আছে, সবগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।